নমস্কার। শ্রীরামপুর বেতারবানের ঐতিহ্যের খোঁজে বিভাগে স্বাগত। আজ আমরা এসে পৌঁছেছি সেই অবিভক্ত কলকাতার শ্রী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রাঙ্গণে। সেই অবিভক্ত কলকাতার গল্প জানতে গেলে আমাদের বসতে হবে টাইম মেশিনে, এবং সেই টাইম মেশিনে আমাদের সঙ্গে থাকবেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৩৫তম পুরুষ মাননীয় শ্রী দেবর্ষী রায়চৌধুরী মহাশয়। দাদার থেকে জেনে নেব সেই সময়কার কিছু গল্প, কিছু তথ্য। আচ্ছা, প্রথমেই বলবো সেটা হচ্ছে যে একটা মিসকনসেপশন আছে বহু মানুষের মধ্যে যে সাবর্ণ রায়চৌধুরী কোনো ব্যক্তি না, সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নন। সাবর্ণ গোত্রীয় যে বংশ, যারা ১৬০৮ সালেতে জাহাঙ্গীরের কাছ থেকে ৮খানা পরগনার জায়গির পেয়েছিলেন, সেই পরিবার এবং রায়চৌধুরী উপাধি পেলেন, সেই পরিবার হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। অর্থাৎ আমাদের পরিবারের নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এবার হচ্ছে ১৬০৮ সালে আমরা জায়গির পেলাম। তারপরে দেখা যাচ্ছে যে এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর হাত ধরে যেমন দুর্গাপুজো শুরু হয়েছে, তেমন কলকাতার প্রথম পাকা রাস্তা, যেটাকে বলা হতো পুরাতন রাস্তা বা পিলগ্রিমস রোড ব্রিটিশ পিরিয়ডেতে বলা হয়েছে, যেটা হালিশহর থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত এসেছে। পাকা বাড়ি, আন্তর্জাতিক বন্দর, গোবিন্দপুর এবং সুতালুটি, যেখান থেকে শয়ে শয়ে জাহাজ ব্যবসা বাণিজ্য করছে কটনিয়ানেতে, কাদের সঙ্গে? শেঠ এবং বসাকদের সঙ্গে, এবং সেই জাহাজগুলো যাচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু কোথাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই। মজার ব্যাপার হলো এটাই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তথাকথিত জোব চার্নক নামের যে ব্যক্তি, তার জন্মাবার আগে এই কলকাতা না, আর একটা কথা বলার দরকার, কলকাতায় বাঘসিংহ হাতি ঘোড়া ঘুরে বেড়াতো না। এই কলকাতা ছিল বর্ধিষ্ণু জনপদ, যেখানে ১০০০ ইউরোপীয়, আর্মেনিয়ান, পর্তুগিজ, ডাচ জোবচার্নক জন্মাবার আগে বসবাস করছেন। তারা ব্যবসা করছেন কাদের সঙ্গে? শেঠ বসাকদের সঙ্গে। হাজারে হাজারে মানুষ আসছেন। এমনকি ১৫১০ সালের ৩রা জানুয়ারি কালীক্ষেত্র দর্শনে গুরু নানক এসেছিলেন। যে জায়গায় ছিলেন ৭ দিন ছিলেন কলকাতায়। কোন জায়গায় ছিলেন? না, যে জায়গায় এখন বরাসিক সাংগাত গুরুদ্বারা বড়বাজারে, যেটা গুরু তেগ বাহাদুর, যেটা ১৬৬৬ সালে ওনার স্মৃতিতে বানিয়ে দিয়েছিলেন। এবং দেখা যাচ্ছে তাহলে ১৫১০ সালে কলকাতাতে গুরু নানক এসেছিলেন। কি জোবচার্নক, কি করে ২৪ আগস্ট কলকাতার জন্মদিন হলো? এই ভ্রান্ত ইতিহাসটাকে কিছু উত্তর কলকাতার পরিবার, যারা রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সিরাজকে হত্যা করেছিলেন, এবং বলাই বাহুল্য এই সিরাজকে হত্যার ফলস্বরূপ এই ২৪ পরগনাটা ব্রিটিশদের উপহার দেয় হচ্ছে মির্জাফর, এবং আমাদের জায়গিরও শেষ হলো। অর্থাৎ ১৬০৮ থেকে ১৭৫৭, এই ১৫০ বছর কলকাতার জায়গিরদার ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। অর্থাৎ এই যে ষড়যন্ত্রকারী, যাদের অন্যতম মাথা হচ্ছেন নবকৃষ্ণদেব, যাদের মাথা হচ্ছেন জগৎ শেঠ, যার মাথা হচ্ছেন কৃষ্ণচন্দ্র রায়, যার মাথা হচ্ছেন উমিচাঁদ, এরা মিলে রবার্ট ক্লাইভের মাথায় ঢোকালেন যে তোমরা যদি সিরাজকে হত্যা করে বাংলা সুবার দখল করতে পারো, তাহলে দ্য মোস্ট প্রসপারাস ল্যান্ড অফ ইন্ডিয়া, এইখান থেকে তোমরা যে রেভিনিউ পাবে সেটা দিয়ে সহজেই সারা ভারতবর্ষকে দখল করতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের সব থেকে বড় দেশদ্রোহী যদি হয়ে থাকেন, তাহলে এই মানুষগুলো, যারা বাংলাকে এবং ভারতবর্ষে ব্রিটিশদের কাছে পরাধীন করেছিলেন। এবং সেই ফলস্বরূপই সাবর্ণ রায়চৌধুরীরাও জায়গির হারালো। এই ১৭৫৭ সালের পর থেকে যে ইতিহাসগুলো রচনা করা হলো পেড হিস্টোরিয়ানদের দ্বারা, পেড রাইটারদের দ্বারা, তারা ব্রিটিশ হিস্ট্রিতে পরিণত করলো কলকাতার ইতিহাসকে। অর্থাৎ জোবচার্নককে দিয়ে শুরু করা হলো, তার আগে অ্যাজ ইফ কলকাতার কিছু ছিল না। অথচ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বেথুন কলেজ, চন্দ্রকেতুগড় এবং ক্লাইভ হাউসে যে খনন কার্য চালিয়েছে, সেখানে যে সিলসগুলো উঠেছে, কলকাতা ৭টা স্তর পাওয়া গেছে, তলার স্তরেতে ৩টে কঙ্কাল পাওয়া গেছে, এবং এই সবগুলো সুঙ্গা পিরিয়ড এবং তার আগের পিরিয়ডে। লিটারারি এভিডেন্স, মহাভারত, সংযুক্তা নিকায়, রঘুবংশম, এমনকি টলেমি জিওগ্রাফিয়া, সেখানেতে পরিষ্কারভাবে এই জায়গাকে গঙ্গে পোর্ট বলে দেখানো হয়েছে, যেখান থেকে রোমান এম্পায়ারেতে সেখানেতে
জাহাজ যাচ্ছে এবং এখানেতে সিটি অফ প্যালেসেস বলা হয়েছে, অর্থাৎ পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতে এইখানেকে সিটি অফ প্যালেসেস বলা হয়েছে। তাহলে এখানে কত বড় একটা জনপদ, কত বড় একটা বর্ধিষ্ণু শহরের ইঙ্গিত দেওয়া হচ্ছে। অর্থাৎ আর্কিওলজিক্যাল এবং লিটারারি দুটো সোর্স মিলিয়ে দেখা যাচ্ছে কলকাতা 2000 বছর পুরনো, এবং সেটাই আমরা মাননীয় কলকাতা হাইকোর্টে কলকাতা জন্মদিন মামলায় আমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছিলাম, এবং 5 জন ইতিহাসবিদকে নিয়ে কমিশন গঠন হয়েছিল, ডক্টর নিমাই সাধন বসু, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা, অরুণ দাশগুপ্ত এবং প্রদীপ সিনহাকে নিয়ে, যারা বরুণ দে ছিলেন, যারা গবেষণা করে হাইকোর্টের কাছে তাদের রিপোর্ট পেশ করেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে 16 মে 2003 সালে মাননীয় কলকাতা হাইকোর্টের চিফ ডিভিশন বেঞ্চ জাস্টিস অশোক কুমার মাথুর এবং জয়ন্ত বিশ্বাস রায় দেন যে কলকাতার কোনো জন্মদিন নেই, 24 আগস্ট কলকাতার জন্মদিন নয়, যোগচান্নককেও কলকাতার প্রতিষ্ঠাতা কোনো রূপেই বলা যায় না, কারণ এটা ডিক্রিট শহর নয়। এবং শুধু তাই নয়, এই যে ইতিহাসটা বদলে গেল, কোর্টের রায় একটা শহরের ইতিহাস বদলে যাওয়ার সারা পৃথিবীতে কিন্তু একটাই নিদর্শন, এবং কলকাতা আমরা প্রমাণ করে দিতে পারলাম, শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবার নয়, সবাই মিলে, যে কলকাতা গড়ে উঠেছিল 2000 বছর ধরে বাঙালির কৃষ্টি, বাঙালির কল্পনা, বাঙালির মননে, বাঙালির সংস্কৃতির মাধ্যমে, কোনো ইংরেজ বণিকের জাদুদণ্ডে নয়। আর একটা মজার গল্প যেটা বলা উচিত আমার মনে হয়, সেটা হলো, আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় বই পড়েছে কলকাতা মাত্র 1300 টাকায় বিক্রি হয়ে গেল। এই যে গল্প, এই গল্প কথা, ওই যে বললাম ব্রিটিশ হিস্ট্রিতে পরিণত হয়েছিল 1757 সালের পর। যোগচান্নক মারা যায়, এবং এই যোগচান্নক লোকটা সিফিলিস রোগেতে 28 মাস, আমাদের বিদ্যাধর রায়চৌধুরী জায়গিরদার তার আমলেতে তার কাছে প্রাণ ভিক্ষা করে তিনি 28 মাস বসবাস করেছিলেন পলিটিক্যাল অ্যাসাইলাম, এবং সিফিলিস রোগে আক্রান্ত সেই লোকটা 28 মাস বাদে 10ই জানুয়ারি 1693 সালে মারা গেলেন। সেই সময় কলকাতা সবকিছু রয়েছে, উনি কি করবেন? ওনার কিছু করণীয় নেই, 1000 ইউরোপীয় এখানে বসবাস করছেন। কিন্তু ব্রিটিশ ইতিহাস যখন সেটাকে পরিণত করা হলো, যোগচান্নক থেকে গল্পগুলো তৈরি করা শুরু হলো, আমাদের মাথায় ব্রিটিশ হিস্ট্রিটাকে ইন্ডাক্ট করা শুরু হলো। এবং যোগচান্নক মারা যাওয়ার পর ওর জামাই চার্লস আর বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে বলেন যে আমাদের এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্রেডিং রাইটস দেওয়া হোক, ফ্যাক্টরি তৈরি করতে দেওয়া হোক। বিদ্যাধর রায়চৌধুরী বলে ট্যাক্স দেবে, থাকবে, খুবই তো ভালো, এখানকার লোকেদের প্রসপেরিটি বাড়বে। বললেন না, আমাদের চার্টার অনুযায়ী উই নিড মোনোপলি রাইটস এন্ড ইউ হ্যাভ টু কিক আউট দ্য আদার ইউরোপিয়ানস ফ্রম হিয়ার। বিদ্যাধর রায়চৌধুরী বলে অনৈতিক দাবি আমি মেনে নিতে পারবো না, যারা 100 বছর 150 বছর ধরে যারা এখানে বসবাস করছে, যারা এখানে ব্যবসা বাণিজ্য, আমি তাদের বার করে দিয়ে তোমাকে আমি সুযোগ সুবিধা করে দেবো, অনৈতিক কাজ আমাদের দ্বারা হবে না। তো এই কথাটা তো পছন্দ হলো না। তখন দিল্লির দরবারেতে 16,000 টাকা নজরানা দিয়ে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে একটা ফরমান বার করিয়ে নিয়ে আসা হয়, যেখানে বাংলার সকল জায়গিরদারদের নির্দেশ দেওয়া হয় যে তারা যেন ব্রিটিশদের হেল্প করে। ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, তৎক্ষণাৎ উনি ওনার নাতি আজিম উসমান বাংলা সুবেদার তাকে নির্দেশ পাঠালো যে সাবর্ণদের বলো ওই ফরমানটা যেন মানা না হয়। এবার কি করা হবে, হালি শহরে একটা গোপন বৈঠক হলো, সেখানে ঠিক হলো যে এমনভাবে একটা দলিল রচনা করা হবে যেখানে ব্রিটিশদের হোয়াইট ওয়াশ দেওয়া হবে। সেই মতন কলকাতা, সুতালুটি, গোবিন্দপুর এই 3টে গ্রামের প্রজাসত্ব দেওয়া হচ্ছে কি, 1300 টাকার বার্ষিক খাজনার বিনিময়, যা তারা 1757 সাল পর্যন্ত দিয়ে গেছেন। তাহলে কলকাতা বিক্রি হয়নি, বিক্রি যদি হতো তাহলে প্রত্যেক বছর তারা খাজনা দিত না। আর একটা হোয়াইট ওয়াশ কি হলো না, সেখানে কোনো জমিদাররাই সই করলো না, জমিদারের ছেলেরা সই করলো, এবং 2জন নাবালক, একজন 3 বছর, একজন 17 বছর, প্রাণ এবং মনোহর দেবকে দিয়ে সই করানো হলো। অর্থাৎ একটা চোখে ধুলো দেওয়া হলো ব্রিটিশদের। আর ইতিহাসে এসে গেল, ওই পেড হিস্টোরিয়ানরা লিখে ফেললো মাত্র 1300 টাকা এত দৈন্যদশা হয়ে গেছিল, সাবর্ণরা যে কলকাতা বেচে দিল। 1698 সালের 10ই নভেম্বর ওই সই করা বা রাইট টু রেন্ট এইটা দেওয়া হলো, এই 3টে গ্রামের প্রজাসত্ব ওই ফলস দলিল বা ইনভ্যালিড দলিল দিয়েই দেওয়া হলো। সেই বছরও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আয় ছিল 12 লক্ষ টাকা, এবং সেটা নিষ্কর। আমাদের মুঘল দরবারেতে 1 টাকাও কোনোদিন আমাদের দিতে হয়নি। তো এই যে ভুল ইতিহাস, ভ্রান্ত ইতিহাস আমাদের মধ্যে চলে এসেছে। কলকাতা 1300 টাকায় বিক্রি করে দিল সাবর্ণরা। কলকাতা এই 3টে গ্রাম নিয়েছিল, আদৌ গ্রাম ছিল না, বর্ধিষ্ণু জনপদ ছিল।
এবং শহরের সমস্ত ট্রেডস সেখানেতে ছিল। ওই গ্রাম বলে অ্যাজ ইফ যোগচান্নক এলো, গ্রামগুলোকে জলাজমি বাঘভাল্লুক ঘুরে আছে, গ্রামটাকে কলকাতা শহরে পরিণত করে দেওয়া হলো। এই যে মিথ্যা ইতিহাসগুলো আমাদের শেখানো হয়েছে এত বছর ধরে, তার বিরুদ্ধেই সাবর্ণ সংগ্রহশালা, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের লড়াই, এবং সেই থেকেই কলকাতা জন্মদিন মামলা, এবং আমরা প্রমাণ করে দিলাম এই কলকাতা 2000 বছর পুরনো।